নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প। আশা করি আপনাদের সকলের গল্পটি ভালো লাগবে। আজ আমি পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত রাঙা কাকা ছোট গল্পটি। মানুষের মনের তল পাওয়া সত্যিই বড় কঠিন। এক একজনকে দেখে মনে হয় খুব চিনি, এর জীবনের সবটাই তো মিলে যাচ্ছে বাঁধা ধরা ছকের সঙ্গে। আবার সেই মানুষটাই যে কখনো কখনো কি ভীষণ অচেনা হয়ে যায়। কথাটা ভীষণভাবে মনে হয় রাঙা কাকার কথা ভাবলে। আমাদের ছোটবেলাটা কেটেছিল একান্নবর্তী পরিবারে। ঠাকুরদা মারা গেছিলেন আমার জন্মের আগে। ঠাকুমা আর বাবা জ্যাঠা মিলিয়ে বেশ বড়সড় সংসার ছিল আমাদের। রাঙা কাকা ছিল ভাইদের মধ্যে সবচেয়ে ছোট, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমাদের সাদামাটা পরিবারের সবচেয়ে বর্ণময় চরিত্র। চেহারাটা ভারী চটকদার ছিল রাঙা কাকার। টকটকে রং, তীক্ষ্ণ নাক, উজ্জ্বল চোখ, অল্প অল্প কোঁকড়া চুল, হাঁটা চলায় বেশ একটা ফিল্মস্টার ভাব ছিল, যাকে বলে পারফেক্ট রমণী রঞ্জন। লালটু মার্কা চেহারাটাকে রাঙা কাকা পূর্ণ মাত্রায় ব্যবহারও করেছে এক সময়ে। পাজামা পাঞ্জাবি চড়িয়ে কার্তিক ঠাকুরটি সেজে দেশপ্রিয় পার্কের কোনায় কাঁঠালি চাপা গাছের ডাল ধরে কায়দা মেরে সিগারেট ফুঁকছে রাঙা কাকা। তার সামনে দাঁড়ানো গদগদ প্রণয়িনীটি বদলে যাচ্ছে ঘন ঘন। এ তো আমাদের স্বচক্ষেই দেখা। একমাত্র পাশের পাড়ার তানিয়াদির সঙ্গেই প্রেম পর্বটা যা একটু লম্বা হয়েছিল। সার্দার্ন অ্যাভিনিউয়ের বুলেভার্ড ধরে তন্ময় হয়ে হাঁটছে রাঙা কাকা আর তানিয়াদি। এই দৃশ্য তো এখনো আমার চোখে ভাসে। ভাসে আরও অনেক ছবি। রাঙা কাকা ঘরে আসর বসিয়েছে গল্পের, উদ্ভট রসের কাহিনী। ব্রহ্মা আর শিব জুডো লড়ছে, বিষ্ণু রেফারি। কাতুকুতু দিয়ে ব্রহ্মাকে চিৎ করে ফেলল শিব। মরিয়া ব্রহ্মা শিবের বাঘ ছাল নিয়ে টানাটানি করছে। বিষ্ণু হুইসেল বাজিয়ে উঠল, ফাউল ফাউল। বানর বাহিনীর সঙ্গে রাক্ষসদের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। একদিকে সুগ্রীব ক্যাপ্টেন, অন্যদিকে রাবণ। বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছে রাক্ষসরা। বল বসিয়ে সবে শট নিতে যাচ্ছে কুম্ভকর্ণ। অঙ্গদ এসে টুক করে লেজ দিয়ে বলটাকে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে অঙ্গদকে টেনে চর কষিয়েছে মেঘনাদ। শিকারায় চেপে কাস্পিয়ান সাগরে হাওয়া খেতে বেরিয়েছে শার্লক হোমস আর ঘনাদা। ফুস করে একটা মৃতদেহ ভেসে উঠল জলে। মরার গোঁফ দেখেই ঘনাদা শনাক্ত করে ফেলল খুনিকে। ডিটেকশনের কেরামতিতে শার্লক হোমসের চক্ষু চড়ক গাছ। যেমনই বিটকেল কাহিনী, তেমনি সরস বর্ণনা। মন্ত্রমুগ্ধের মতো শুনছি আমরা ভাই বোনরা। কুটিপাটি হচ্ছি হেসে হেসে। জাটতুতো খুঁড়তুতো মিলিয়ে তখন আমরা 6 জন। 2.5 বছরের খুঁড়তুতো বোন পিকু ছাড়া সকলেই মোটামুটি পিঠোপিঠি। তুচ্ছ কারণে কাজিয়া বাধ্য আমাদের, মারপিটও লাগতো খুব। দাদার সঙ্গে দিদির, আমার সঙ্গে ছোড়দির, কিংবা হাবুলের। কোথায় রাঙা কাকা আমাদের থামাবে তা নয়, উল্টে চটি বাজিয়ে তা।
লাগ লাগ লাগ, নারদ নারদ নারদ, জিতলে চুইংগাম, হারলে লেমনেড, লড়ে যা বাছারা। ব্যাস, কে আর তখন জিততে চায়, মারামারি খতম। আরও আছে। অফিস থেকে একটু রাত করে ফিরেছে রাঙা কাকা। বারান্দায় দাঁড়িয়ে চুপি চুপি ডাকছে আমাদের। ইয়া বড় একটা হাঁ করে বলল, দেখ তো মুখে কোনো গন্ধ পাস কি না? হুম, সিগারেটের নয়, অন্য কিছুর, মিষ্টি মিষ্টি। রাঙা কাকার মুখের খুব কাছে মুখ নিয়ে গিয়ে নাক টানলাম জোরে জোরে। না, তামাক বা অ্যালকোহল নয়। ঝাপটা মারছে এলাচের সুঘ্রাণ। শৌখিন মদ্যপান লুকোনোর জন্য বড্ড বেশি এলাচ খেত রাঙা কাকা, পাছে নীতিবাগীশ দাদাদের কাছে ধরা পড়ে যায়। দিব্যি রসে বসেই ছিল রাঙা কাকা। আমরাও ধরে নিয়েছিলাম রাঙা কাকা এরকমই থাকবে। ছুটির দিনে খেয়াল চাপলে আমাদের নিয়ে যাবে ফার্ফো ফ্লুরিসে। দেদার কেক প্যাটিস খাওয়াবে, গুলগাপ্পি ঝাড়বে এন্তার, এবং শেষে একদিন প্রেম ক্লান্ত হয়ে টুপ করে বসে পড়বে বিয়ের পিঁড়িতে। হিসেবটা মিলল না। তল্পিতল্পা গুছিয়ে রাঙা কাকা একদিন এ দেশ থেকেই ফুরুত, সোজা জার্মানি। দিনটা আমার স্পষ্ট মনে আছে, যেদিন রাঙা কাকা প্রথম এসে যাত্রার কথা ঘোষণা করল। আমি তখন ক্লাস 6-এ। অফিস থেকে ফিরে সগর্বে জানালো কোম্পানি তাকে 2 বছরের জন্য ফ্র্যাঙ্কফুর্টে পাঠাচ্ছে। পাসপোর্ট ভিসা রেডি হলেই দেশ ছাড়বে রাঙা কাকা। শুনে বাড়িতে সে কি হইচই। দিল্লি নয়, বম্বে নয়, সোজা ইউরোপ। সঙ্গে সঙ্গে মিটিং বসে গেল ভেতর বারান্দায়। বাবা, জ্যাঠামশাই, কাকামণি তো আছেই, ঠাকুমা সহ গোটা মহিলা মহল মজুদ। গোল গোল চোখে আমরাও। জ্যাঠামশাইয়ের তখনও যেন প্রতীতি জন্মায়নি। সন্দিগ্ধ স্বরে বলল, তোকে হঠাৎ পাঠাচ্ছে কেন রে গদাই? তোর কি এমন ডিগ্রি আছে? তুই তো অর্ডিনারি সায়েন্স গ্র্যাজুয়েট। রাঙা কাকা কাঁধ ঝাঁকালো। ডিগ্রি কি সব বর্দা? জীবনে রাইজ করতে গেলে আরও কিছু ক্যালিবার লাগে। ঠিক জায়গায় ঠিক লোককে ধরতে হয়, তোককে তোককে থাকতে হয়। কাকামণি বলল, তার মানে তুই আগে থেকেই ধরা করা চালাচ্ছিস? কোনোদিন বলিসনি তো? ভেবেছিলাম সারপ্রাইজ দেব। বংশে কেউ কখনো বিদেশ যায়নি, ফার্স্ট ম্যান হয়ে চমকে দেব সবাইকে। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব, গদাই মুখার্জি ফপিস নয়, তারও এলেম আছে। বাবা জিজ্ঞেস করল, ফেরার পর তো প্রমোশন হবে? সে আর বলতে, অন্তত 3 ধাপ। কোম্পানি কি এমনি এমনি গাঁটের কড়ি খরচা করে পাঠাচ্ছে? তা বটে, তা বটে। 3 দাদাই মোটামুটি খুশি। দিব্যি একটা সমীহর বাতাবরণ তৈরি হয়েছে রাঙা কাকাকে ঘিরে। রাঙা কাকার গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। মা, কাকিমা টুকুস টুকুস মস্করা জুড়েছে। ঠ্যাং নাচাতে নাচাতে উপভোগ করছে ছোট দেওর। আচমকাই রসভঙ্গ। ঠাকুমা ভারিক্কি স্বরে বলে উঠল, যাচ্ছ যাও, বাধা দেব না, তবে যাওয়ার আগে বিয়েটি সেরে যেতে হবে। রাঙা কাকা আকাশ থেকে পড়ল, বিয়ে এখন? অবশ্যই। তোমার ভাবগতিক তো চিনি, সেখান থেকে মেম বগলে করে ফিরবে।
খেপেছ মা? গদাধর মুখার্জি বিয়ে করবে মেম? বেটিরা হেগে ছোঁচায় না? তবু বলবো, গাঁটছড়া বেঁধে যা। কাঁচা খেকো মেয়েদের দেশ, একা পুরুষ মানুষ পেলে ভেড়া বানিয়ে রাখবে। বিয়ে করলেও বউ নিয়ে যাওয়া যাবে না মা, ও দেশের আইন খুব কড়া, জোরে যাওয়ার ভিসা মিলবে না। ওসব ভিসা মিশা আমি বুঝি না, বিয়ে না করে এখান থেকে এক পাও নড়তে পারবে না। এ তো মহা গেরো। রাঙা কাকা দুম করে খেপে গেল। নিকুচি করেছে জার্মানির, কালই গিয়ে ক্যান্সেল করে দিয়ে আসছি। খবরদার, ও ভুল করিস না গদাই। বাবা জ্যাঠা কোরাসে বেজে উঠল, একযোগে আক্রমণ করল ঠাকুমাকে। তোমার আবার সব ব্যাপারেই বাড়াবাড়ি। অত বাধা বাইধির কি আছে গো? গদাই তো যাচ্ছে মাত্র 2 বছরের জন্য, দেখতে দেখতেই 24টা মাস কেটে যাবে। মা জেঠিমাও দেওরের দলে, ততদিনে আমরা মেয়েটে দেখি, ফেরা মাত্রই টোপর পরিয়ে দেব। আরও খানিক দড়ি টানাটানির পর অবশেষে মত দিল ঠাকুমা। হপ্তা 3 পর এক বৈশাখের ভোরে দমদম থেকে জার্মানি উড়ে গেল রাঙা কাকা। প্রথম প্রথম আমাদের কি মন খারাপ। 14 জন সদস্য থেকে একজন মাত্র সরে গেছে, তাতেই কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। ঠাকুমা তো চান্স পেলেই ফোঁচ ফোঁচ কেঁদে নিচ্ছে। পিকু পর্যন্ত মিস করছে রাঙা কাকাকে। আকাশে কোনো উড়োজাহাজ দেখলেই সুর করে গেয়ে উঠছে, এরোপ্লেন এরোপ্লেন, রাঙা কাকাকে দিয়ে যা। এরোপ্লেন এরোপ্লেন, জুজু বুড়িকে নিয়ে যা। রাঙা কাকারও প্রায় একই হাল। পৌঁছে প্রথম যে চিঠিটা দিল তার ছত্রে ছত্রে শুধুই বিলাপ। বিদেশ বিভুঁইয়ে এক মুহূর্ত মন টিকছে না। অহরহ মনে পড়ছে বাড়ির কথা, কিভাবে যে ওখানে 2 বছর কাটাবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় চিঠিতে ওখানে যে ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকছে তার অনুপুঙ্খ বর্ণনা। ছিমছাম 2 কামরার ফ্ল্যাটে কি আছে আর কি নেই। ফ্রিজ, গিজার, বাথটব, ফায়ারপ্লেস, কুকিং গ্যাস, কাপড় কাচার যন্ত্র, এমনকি একটা টিভিও। কাজ থেকে ফিরে ওই টিভির কল্যাণেই যা সময় কাটছে রাঙা কাকার। তবে সুখ নেই। এক মাদ্রাজি সহকর্মী থাকে সঙ্গে, রান্না বান্না সেই করে। সকাল সন্ধে ইডলি ধোসা সাম্বার খেতে খেতে গদাই মুখার্জির জিভ হেজে গেল। কবে যে আবার দেশে ফিরে ঠাকুমার হাতের মোচার ঘন্ট খেতে পারবে। তৃতীয় চিঠিতে একটু একটু উঁকি দিল ফ্রাঙ্কফুর্ট শহর। ইয়া চওড়া চওড়া রাস্তাঘাট, কোথাও এতটুকু ধুলো ময়লা নেই। অফিস পাড়া গগনচুম্বী ইমারতে ঠাসা। পার্ক বাগান ফোয়ারা আছে অজস্র। সন্ধ্যের পর ফ্রাঙ্কফুর্ট শহর যখন আলোয় ঝলমল করে, সে নাকি এক অপরূপ দৃশ্য। তবে হ্যাঁ, ঠাট ঠমকটুকুই আছে, প্রাণ নেই। নো আড্ডা, নো হইচই, নো অলস সময় যাপন। জার্মানরা একটা ব্যাপারই বোঝে শুধু, কাজ কাজ আর কাজ। এমন কাজ পাগল কাঠখোট্টা দেশে 2-4 দিনই ভালো। 2 বছরে দম বুঝি বন্ধ হয়ে যাবে রাঙা কাকার। মোটামুটি থিতু হওয়ার পর চিঠি আসা কমে এলো। সপ্তাহে একটা, তারপর 15 দিনে একটা, তারপর মাসে একটা। চিঠির ভাষাও বদলে যাচ্ছিল ক্রমশ। ফেরার জন্য আকুলি বিকুলি আর নেই প্রায়, বরং
শুধুই ও দেশের প্রশস্তি। জার্মান গাছপালা কত মনোরম, ইউরোপের আকাশ কত বেশি নীল, ফ্রাঙ্কফুর্টের বাতাসে কত বেশি অক্সিজেন। এয়ারমেল ছাড়াও পিকচার পোস্টকার্ড আসছে কিছু কিছু। বয়ে আনছে জার্মানির ছবি, মিউনিক, স্টুটগার্ট, বন, ব্রেমেন, বার্লিন, স্রোতস্বিনী রাইন, উচ্ছল দানিউব, গম্ভীর আল্পস, ঘন সবুজ ব্যাভেরিয়ান উপত্যকা, দিগন্ত ছোঁয়া ফুলের বাগান, বরফে ঢাকা পাইনের জঙ্গল। এছাড়া ফ্রাঙ্কফুর্ট তো আছেই। আজ তো শহরটাকেই লেন্স বন্দি করে রাঙা কাকা পাঠিয়ে দিচ্ছে কলকাতায়। মেপল বার্চ, উইলোর বাহারে আমরা বিমোহিত। 2 বছর নয়, 20 মাসের মাথায় হঠাৎই দেশের মাটিতে পা রাখল রাঙা কাকা। কি ব্যাপার? না, মাসে দিন 10 ছুটি মিলেছে, তাই কদিন ঘুরতে এলো। এও সারপ্রাইজ। এসেই টানা ঘুম লাগালো ঘন্টা 6। জেট ল্যাগ তাড়াচ্ছে। উঠেই শুরু করলো হাঁক ডাক। কই বৌদিরা, গেলে কোথায়? জলদি এসো। বাবুল, হাবুল, টুকু, সুকু, খুকু, তোরাও আয়। ঝটপট ঝটপট আয় দেখি। নিমেষে রাঙা কাকার ঘর ভিড়ে ভিড়। কৌতূহল ফুটছে সবাই। পেল্লায় বিদেশি সুটকেস খুলে একের পর এক উপহার বার করছে রাঙা কাকা, ম্যাজিশিয়ানের মতো। প্রথম বেরোলো 3 শিশি পারফিউম। কাকিমার হাতে দিয়ে বলল, নাও, তোমরা 3 যায় ভাগাভাগি করে নাও, যার যেটা পছন্দ। কাকিমা ছিপি খুলে শুঁকলো একটা শিশি। আহ, কি সুবাস, কি ফুলের গন্ধ গো। হবে লাইলাক ফাইলাক। রাঙা কাকা বিলেতি কায়দায় সার্ভ করল। এসব জিনিস এদেশে পাবে না, যাও বা জুটবে 2 নম্বরই। বলতে বলতে ডজন খানেক সাবান বার করেছে। স্মেলটা নাও, একদিন মাখলে 3 দিন বডি ফ্রেশ থাকবে। এদেশের ঘেমো গন্ধ বাপ বাপ বলে পালাবে। মা হেসে বলল, ঘামের গন্ধর আবার এদেশ ওদেশ আছে নাকি? ও দেশে ঘামই হয় না। কি ওয়ান্ডারফুল ওয়েদার। এখানকার পচা প্যাচপ্যাচে গরম ওখানে কোথায়? মুখ চলছে রাঙা কাকার, আর জিনিস বেরোচ্ছে টপাটপ। মনে করে করে প্রত্যেকের জন্যই কিছু না কিছু এনেছে। দিদি, ছোটদি আর আমার জন্য রিস্ট ওয়াচ, দাদা আর হাবুলের জন্য পেলিকান পেন, রংদার টি শার্ট, শেভিং ক্রিম, আফটার শেভ, সেফটি রেজার, ওডিকোলোন, পাখি ডাকা দেওয়াল ঘড়ি, তুলোর মতো হালকা ইস্ত্রি। কি না আবির্ভূত হলো সুটকেস থেকে। যার যা খুশি বেছে নাও। রাঙা কাকার পাশে বসে জুলু জুলু চোখে দেখছিল ঠাকুমা। অধৈর্য হয়ে বলে উঠল, ও গদাই, আমার জন্য কিছু আনিসনি? তিষ্ট মাতাশ্রী, তোমারও আছে স্পেশাল। কি রে, কি আছে রে? খাঁটি সুইস উলের কার্ডিগান, ইটালিয়ান সিল্কের স্কার্ফ আর জার্মান মোজা। লম্বা ঝুলের কলারওয়ালা কার্ডিগানখানা দেখে ঠাকুমা তো হেসেই বাঁচে না। বুড়ো বয়সে আমি এই সোয়েটার পরব? কেন? ও দেশের বুড়িরা তো দিব্যি পরে। ওরা আর আমরা, ওরা হলো গিয়ে মেম সাহেব। তুমিও মেম সাহেব বনে যাও, দেখবে
শীতে আর জুবুথুবু হয়ে বসে থাকতে হবে না। আহা, আমাদের এখানে যেন কত ঠান্ডা পড়ে। তা ঠিক, এই ডিসেম্বরেও তো আমার বেশ গরমই লাগছে। দাদা আগ্রহ ভরে জিজ্ঞেস করল, জার্মানিতে এখন টেম্পারেচার কত রে রাঙা কাকা? বরফ পড়ছে রে, বরফ। যেদিকে তাকাও শুধু সাদা আর সাদা। রাঙা কাকাকে কেমন উদাস দেখালো। পূর্ণিমার রাতে ও দেশের স্নোফল যদি দেখতিস, জীবন ধন্য হয়ে যেত। মুহূর্তের জন্য রাঙা কাকাকে যেন কেমন অচেনা ঠেকল। কেন যে ঠেকল তা যাই হোক, সেবার বেশ হৈ হৈ করেই কাটল কটা দিন। মা জেঠিমা নিত্য নতুন রান্না করে খাওয়াচ্ছে দেওরকে। ঠাকুমাও হাঁটু কোমরের ব্যথা ভুলে ছোট ছেলের জন্য বানাচ্ছে ফুলকপির সিঙাড়া, কড়াইশুঁটির কচুরি, নতুন গুড়ের পায়েস। রাঙা কাকার অনারে ক্রিসমাসের দিন প্রকাণ্ড কেক এলো বাড়িতে। নিউ ইয়ার্স ডেতে বোম্বেটে সাইজের জয়নগরের মোয়া। এর মধ্যেই জ্যাঠামশাই একদিন ধরল রাঙা কাকাকে। হ্যাঁ রে গদাই, তোর ট্রেনিং শেষ হতে তো আর মাত্র 3-4 মাস, তারপর চলে আসছিস তো? না বর্দা, এখনই বোধহয় ফেরা হবে না। কোম্পানি শুনছি আরও 1 বছর ট্রেনিং এক্সটেন্ড করবে। কাকিমণি হাসতে হাসতে বলল, এ খবরটাও দিসনি যে বড়? এটাও কি সারপ্রাইজ? উত্তর নেই। আবার সেই বিলিতি শ্রাগ। আর কত সারপ্রাইজ আছে রে তোর ঝুলিতে? এবারও রাঙা কাকা নিরুত্তর। বিচিত্র এক হাসি ফুটিয়েছে ঠোঁটে। ভাবটা এমন, দেখতেই পাবে। সত্যিই দেখালো বটে, মোক্ষম খেল। 10 দিন পর সেই যে উড়ে গিয়ে একটা শুধু পৌঁছনো সংবাদ, তারপর একেবারেই নিশ্চুপ। 1 মাস গেল, 2 মাস গেল, নো চিঠিপত্র, নো ভিউ কার্ড, নাথিং। বেশ চিন্তিতই হয়ে পড়ল সবাই। অসুখ বিসুখে পড়ল না তো? বিপদ আপদ? তখনও আমরা জানি না কি সাইজের বিস্ময় অপেক্ষা করছে আমাদের জন্য। কাকামণিকে পাঠানো হলো রাঙা কাকাদের কলকাতার অফিসে। আজব এক সংবাদ আনল কাকামণি। গত নভেম্বরেই নাকি চাকরি ছেড়ে দিয়েছে গদাধর মুখার্জি। কোম্পানির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। উপরন্তু বিদেশে পাঠানোর শর্ত লঙ্ঘন করার জন্য শিগগিরই তাকে কড়া চিঠি পাঠাচ্ছে অফিস, ক্ষতিপূরণ চেয়ে। শুনে তো সকলের আক্কেল গুরুম। গদাইটার পেটে পেটে এত প্যাচ ছিল, মিথ্যে বলে গেল বেমালুম। কিন্তু কেন? ভয় ছিল সত্যি বললে মা দাদারা আটকে দেবে। তাহলে আদৌ এলো কেন? ফিরে গিয়ে চুপ মেরে যাওয়ারই বা কী অর্থ? কড়া একটা চিঠি গেল এখান থেকে। পুরনো কোম্পানি থেকে নতুন অফিসের ঠিকানা নিয়ে এসেছিল কাকামণি। ভেবে চিনতে সেখানেই পাঠানো হলো চিঠি। এবার জবাব একটা এলো বটে। কপটাচারের কোনো কৈফিয়তই নেই। যা আছে তা রীতিমতো রোমহর্ষক। ঠাকুমার আশঙ্কা সত্যি প্রমাণ করে মেম বিয়ে করেছে রাঙা কাকা। পাত্রীর নাম ফ্রিডা স্টেইন। খাঁটি নর্ডিক ব্লাড। থাকে ফ্রাঙ্কফুর্টেই। পেশায় স্কুল টিচার। গত সেপ্টেম্বরে জার্মান মেয়েটির সঙ্গে পরিচয় হয়েছে রাঙা কাকার। কমাস মেলামেশা করে রাঙা কাকা বুঝতে পেরেছে ফ্রিডা বিনা তার জীবন বৃথা। কলকাতায় এসে খবরটা জানায়নি, কারণ তখনও নাকি দ্বিধায় ছিল। জার্মানি ফিরেও নাকি ভুগছিল দোলাচলে। এবার সিদ্ধান্ত পাকা। যাই হোক, বাড়ির লোকরা যেন বংশের এই
বেপথু ছেলেটাকে নিজ গুণে ক্ষমা করে নেয়। যদি তারা চায় তো সম্পর্ক থাকবে, নইলে এখানেই ইতি। কি প্রতিক্রিয়া হতে পারে এমন চিঠির? ঠাকুমা শয্যা নিল। বাবা জ্যাঠাদের মুখ থমথমে, দাঁত কিরমির করছে। হাতের সামনে পেলে ভাইকে বুঝি তক্ষুনি ছিঁড়ে খায়। মা জেঠিমাদের মুখেও ছিছি। আমরা তত শোকার্ত নই বটে, তবে মর্মাহত। আলোচনার তুফান ওঠে আমাদের মধ্যে। কি লোক রে বাবা! 10-10টা দিন রইল কলকাতায়, কত গল্প আড্ডা হলো। একটিবারের জন্যেও প্রেম সমাচার ফাঁস করলো না। আসল কারণটা বুঝেছিস তো? তখনই বিয়ের ডিসিশন নিয়ে ফেলেছে। এখানে এসে শেষবারের মতো একবার দেখা করে গেল। বলাই বাহুল্য। এদিক থেকে কোনো উত্তরই গেল না। মাস দেড়েকের মাথায় ফের জার্মান এয়ারমেল। বিয়ে কমপ্লিট। বউয়ের ছবি পাঠিয়েছে রাঙা কাকা। মরি মরি, কি বউয়ের ছিঁড়ি! বিলকুল এক মেয়ে দৈত্য। মাথায় রাঙা কাকার চেয়ে না হোক 3 ইঞ্চি লম্বা, গোবদা গোবদা হাত পা, চোয়াড়ে মুখ, নাকখানি যেন হুবহু ধনেশ পাখির ঠোঁট। এত মিষ্টি মিষ্টি মেয়ের সঙ্গে প্রেম করে শেষে কিনা একটা খোড়ামুখো ললনাকে পছন্দ হলো। যতবার ছবিখানা দেখে ঠাকুমা হাউমাউ করে কাঁদে। এবারও এ পক্ষ থেকে কোনো সারা শব্দ করা হলো না। মাস 2-3 ও পক্ষও চুপচাপ। কালী পুজোর পর আবার হঠাৎ এয়ারমেল। ফ্রিডার নাকি ভারতবর্ষের ব্যাপারে বেজায় আগ্রহ। তাকে নিয়ে ডিসেম্বরের মাঝামাঝি কলকাতা আসছে রাঙা কাকা। তখন একবার মাকে বউ দেখাতে চায়। যদি অবশ্য বাড়ির লোকেদের আপত্তি না থাকে, হোটেলেই উঠবে রাঙা কাকা। মা দাদাদের সে কোনোভাবেই বিব্রত করতে চায় না। ফের মিটিং বসে গেল ভেতর বারান্দায়। জ্যাঠামশাই বলল, কি করবে এবার ঠিক করো। ঢুকতে দেবে কি দেবে না? বাবা বলল, মাই ডিসাইড করুক, মা যা বলবে তাই হবে। ঠাকুমা ফোঁচ ফোঁচ নাক টেনে বলল, বড় মুখ করে বউ দেখাতে চাইছে, মুখের ওপর দরজা বন্ধ করে দেবে? ওই পালোয়ান বউয়ের কাছে ছেলেটার তাহলে মান থাকবে? কিন্তু গদাই যে কাজটা ঠিক করেনি, এটা তো অন্তত সমঝে দেওয়া উচিত। সে কি আর সে বুঝছে না? নইলে কি এভাবে লেখে? কাকামণি বলল, তাহলে আর কি, আসতেই লিখে দাও, আমরাও একটু মেম বউ দেখি। কাকিমা মুচকি হেসে বলল, মেম বউ নয় গো, মেম বৌমা, তোমার ভাদ্যর বউ। জেঠিমাও মিটিমিটি হাসছে। আমারও কিন্তু মেম যা দেখতে খুব ইচ্ছে করছে। মা বলল, তাহলে আর হোটেল কেন, আমাদের এখানেই উঠুক। খেয়ে পেছ? আমাদের পায়খানায় কোমর কোথায়? কোমর ছাড়া মেম সাহেবের চলবে? তার ওপর চৌবাচ্চায় চান, খাওয়াও তো সেই মাটিতে বসে, মেম সাহেবের পোষাবেই না। ঠাকুমা বলল, না না বাপু, হোটেলেই উঠুক। সাহেব মেম সাহেব একটু দূরে দূরে থাকাই ভালো। ব্যাস, শীর্ষ বৈঠকের এজেন্ডা বদলে গেল। আলোচনা চলছে মেম সাহেবের সুবিধে অসুবিধে নিয়ে, আপ্যায়ন নিয়ে। মেম সাহেবের আড়ালে চাপা পড়ে গেল ঘরোয়া মান অভিমান। ডিসেম্বরের শুরু থেকে বাড়িতে সাজো সাজো রব। পুরনো বাড়িটাকে ঘষে মেজে ঝকঝকে করা হচ্ছে। বাথরুমের শ্যাওলা সাফ করা হলো। রান্নাঘরে তেলকালি উঠল। কীটনাশক স্প্রে করে তাড়ানো হচ্ছে আরশোলা।
বন্ধ করা হলো ইঁদুর ছুঁচো ঢোকার ফাঁক ফোকর। শাওয়ার বসলো বাথরুমে, নতুন পর্দা ঝুলল, বদলানো হলো সোফা কভার, ঝলমল করে উঠল সাবেকি বৈঠকখানা, এমনকি একটা বড় সড়ো ডাইনিং টেবিলও ঢুকে গেল বাড়িতে। আমরা ভাই বোনেরাও প্রস্তুত হচ্ছি জোর কদমে। দাদার তখন কলেজের ফাইনাল ইয়ার। দাদার কাছে পাঠ নিচ্ছি সাহেবি এটিকেটের। কোন হাতে কাঁটা ধরতে হয়, কোন হাতে ছুরি, খাওয়া শেষ হলে কিভাবে রাখতে হয় কাঁটা চামচ, পাঁপড় কি করে নিঃশব্দে খাবো, মুখে খাবার তোলার সময়ে ঠোঁট কতটা ফাঁক হওয়া উচিত। নিজেদের মধ্যে কথাও বলছি ইংরেজিতে। জার্মান তো এত তাড়াতাড়ি শেখা যাবে না, অন্তত ইংরেজি বলতে গিয়ে যেন হোঁচট না খাই। মেম কাকিমার দর্শন পাওয়ার জন্য আমাদের সে কি উত্তেজনা। অবশেষে প্রতীক্ষার অবসান। মধ্য কলকাতার এক হোটেলে উঠেছিল রাঙা কাকা। বউ নিয়ে বাড়িতে এলো সন্ধেবেলা। দৃশ্যটা আজও আমি ভুলিনি। ট্যাক্সি থেকে বউয়ের হাত ধরে নেমে এলো শুটেড বুটেড রাঙা কাকা, মুখে একটা আলগা গাম্ভীর্য। মেম সাহেবের অবশ্য ঢুকেই একগাল হাসি। আমরা সার বেঁধে বারান্দায় দাঁড়িয়েছিলাম আড়ষ্ট হয়ে। মেম কাকিমা রাষ্ট্রীয় অতিথির মতো ঝাঁকে ঝাঁকে করমর্দন শুরু করল। পাশে পাশে হাঁটতে থাকা রাষ্ট্রনায়ক রাঙা কাকা একে একে পরিচয় দিচ্ছিল সকলের। হাবুলের সঙ্গে হ্যান্ডশেক করতেই হাবুল স্মার্টলি বলে উঠল, গুটেন মর্গেন। এই একটা জার্মান কথা কোত্থেকে যেন শিখেছিল সে। শুনে মেম সাহেবের সে কি হা হা করে হাসি। হাসল রাঙা কাকাও। সন্ধেবেলা গুড মর্নিং বলছিস কি? বল গুটেন আভেন। হাসাহাসিতে পরিবেশ অনেকটাই সহজ হয়ে গেল। এবার ঠাকুমার সঙ্গে আলাপের পালা। শাশুড়ি শুনে বউ আরও বেশি ঝুঁকে পড়েছে। গ্ল্যাড টু মিট ইউ, গ্ল্যাড টু মিট ইউ। জড়সড় হয়ে দাঁড়িয়েছিল ঠাকুমা। চোখ গোল গোল করে বলল, ও মা, এসব কি বলে যে? বলছে তোমায় দেখে খুশি হয়েছে। তাই বুঝি? বলে দে আমিও খুশি হয়েছি। বেশ হয়েছে আমার লাল টুকটুকে ছোট বৌমা। শুধু গরম পেটনটা যদি একটু মানুষ মানুষ হতো। উত্তরের শেষ অংশটুকু অবশ্য তর্জমা করল না রাঙা কাকা। বলল, চেহারা দেখে ঘাবড়ে যেও না মা, ওর মনটা কিন্তু খুব নরম। বকাঝকা দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলে। সত্যি ফ্রিডা কাকিমার মধ্যে বেশ একটা সারল্য ছিল। মিথ্যেই সিঁটিয়েছিলাম আমরা। মোটেই তেমন কেতা কানুনের ধার ধারত না ফ্রিডা। যখন তখন জোরে জোরে হাসত, মশলাদার খানা খেয়ে চাকম চকম করে আওয়াজ করত জিভে। দিদি আর কাকিমা মেম সাহেবকে শাড়ি পরিয়ে দিয়েছিল। মেম সাহেব কি খুশি। ময়ূরীর মতো থুরি, উট পাখির মতো আঁচল হাতে ছড়িয়ে নেচে বেড়ালো বাড়িময়। আঁচলের মর্ম বোঝে না বলে মাঝে মাঝে খসে পড়া আঁচল কষে পেঁচিয়ে নিচ্ছে কোমরে। ওই অবস্থাতেই ভাসুরদের গিয়ে হাই হুই করছে। কাকামণি হাসছে ঠোঁট চেপে। জ্যাঠামশাই অন্যমনস্ক হয়ে যাচ্ছে। বাবা মাথা নামিয়ে চোখ রাখছে বইয়ের পাতায়। সেও এক দৃশ্য। টিপ সিঁদুরে সেজে অবশ্য বেশ দেখাচ্ছিল ফ্রিডা কাকিমাকে। ভালো ইংরেজি জানতো না ফ্রিডা কাকিমা। মা জেঠিমা তো আরও কম। খানিকক্ষণ কথা বলতে গেলেই মাতৃভাষা চালু করে দিত দুপক্ষই। বাংলা আর জার্মানে হাসি মশকরাও চলতো দিব্যি।
কি করে যে চলতো। লুচি বেলার চেষ্টা চালাচ্ছে মেম সাহেব। আরে তোর হচ্ছে না রে, এই বলে বেলুন চাকি কেড়ে নিল জেঠিমা। হেসে লুটিয়ে পড়ল মেম সাহেব। এও তো এক ছবি। ঠাকুমার পাশটিতে লক্ষ্মী বউ সেজে বসে আছে ফ্রিডা কাকিমা। ঠাকুমা তাকে বংশের ইতিহাস শোনাচ্ছে। একটি বর্ণ বোধগম্য হচ্ছে না মেম বৌমার, তবু ঘট ঘট মাথা দোলাচ্ছে। এও তো এক ছবি। মোদ্দা কথা, মেম কাকিকে আমাদের পছন্দই হয়ে গেল। তবে আশাহত করল আমাদের আপনজন, রাঙা কাকা স্বয়ং। কত বদলে গেছে রাঙা কাকা। যে কয়দিন রইল সারাক্ষণ শুধু কলকাতার নিন্দে। ওহ হোয়াট এ নাস্টি সিটি, হেল হেল রিয়েল হেল। এত নোংরা, এত পলিউটেড শহরে কি করে যে মানুষ বাস করে। জার্মানি হলে সমস্ত বাস লরি রাস্তায় ব্যান্ড করে দিত। রাস্তাঘাটেরও কি দশা, ভাঙাচোরা, গর্ত, অসভ্যের মতো জ্যাম। সিটিজেনদের এতটুকু সিভিক সেন্স নেই। ভিখিরি আর হকার দখল করে নিয়েছে ফুটপাত। ফ্রাঙ্কফুর্ট হলে সবকটাকে ধরে ধরে গারদে পুরত। হয়তো রাঙা কাকা খুব একটা ভুল বলেনি। সত্যিই তো, কলকাতা দিন থেকে দিনতর হচ্ছিল প্রতিদিন। তবু বড় কানে লাগতো। মাত্র 2.5 বছর বিদেশে বাস করে এত পরিবর্তন, নাকি মেম বউ সঙ্গে এনেছে বলে একটু বেশি বেশিই করছে। ভাবছে ফ্রিডা কাকিমার নির্ঘাত তুলনা করছে ফ্রাঙ্কফুর্ট আর কলকাতার। স্বদেশের কুশ্রী রূপ ফ্রিডার সামনে প্রকাশ হওয়ার জন্যই কি ভেতরে ভেতরে কমপ্লেক্সে ভুগছে রাঙা কাকা? নাকি রাঙা কাকা সত্যি সত্যি ঘেন্না করতে শুরু করেছে নিজের দেশকে, কিংবা এ দেশে আর ফেরার ইচ্ছে নেই, তারই প্রস্তুতি চালাচ্ছে মনে মনে। তা রাঙা কাকা তো চলেও গেল। বছর 3 আর এদেশ মারালোও না। চিঠিতে খবর এলো একটা ছেলে হয়েছে, ম্যাক্স। ফটোও এলো ম্যাক্সের। ফুটফুটে গোলগাল, গোড়া বাচ্চা, ইউরোপিয়ান ছাঁদের মুখ, কিন্তু চোখ আর চুলে কুচকুচে কালো। দেখলাম বটে, তবে ওইটুকুই। তখন আমাদের রাঙা কাকা ফ্রিডা কাকিমা নিয়ে ভাবাভাবি সময় নেই। কলকাতাতে আমাদের সংসারেও তখন ছোটোখাটো ভাঙা গড়া চলছে। কাকামণি কাকিমার আবার একটা মেয়ে হলো। ছুটকির বয়স 1 বছর পূর্ণ হওয়ার আগেই কাকা বদলি হয়ে সপরিবারে চলে গেল শিলিগুড়ি। দাদা MA পাশ করে চাকরি পেল ব্যাংকে। দিদির বিয়ে হয়ে গেল। ছর্দি ঢুকেছে কলেজে। আমি 12 ক্লাসের পড়া নিয়ে বেশ হিমশিম খাচ্ছি। তখনই একদিন মারা গেল ঠাকুমা। বয়সও হয়েছিল। নানা ব্যাধিতে জর্জরিত হয়ে গিয়েছিল দেহ। মারা যাওয়ার আগে ঠাকুমা খুব নাম করেছিল রাঙা কাকার। ছোট ছেলেকে একবার শেষ দেখার বড় স্বাদ ছিল। জানানোও হলো রাঙা কাকাকে। কিন্তু রাঙা কাকা যখন পৌঁছলো তখন সব শেষ। সেবার একাই এসেছিল রাঙা কাকা, সঙ্গে ফ্রিডাও না, ম্যাক্সও না। এই দূষিত শহরে ম্যাক্সকে নাকি আনা যায় না, অসুস্থ হয়ে পড়বে ইন্দো জার্মান শিশু। দেখলাম দেশের প্রতি ঘৃণাটা রাঙা কাকার আরও বেড়েছে। রাস্তায় নাকে রুমাল চেপে হাঁটে। ঠাকুমার মৃত্যুতে যত না ব্যথিত, বুঝি তার চেয়ে বেশি নিশ্চিন্ত। নারীর টান কাটল বলে মনে মনে রাঙা কাকার একটা পূর্ণাঙ্গ ছবি পেয়ে যাচ্ছিলাম। স্বচ্ছ হচ্ছিল চরিত্রটা। আমরা ছোটবেলায় রাঙা কাকাকে যতই আপনজন বলে ভাবি না কেন,
রাঙা কাকা আদতে সেই প্রজাপতির মানুষ যাদের কাছে নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাই আগে? নিশ্চয়ই গদাই মুখার্জির শৈশব থেকে বাসনা ছিল একবার সুযোগ পেলেই টুক করে কেটে পড়বে দেশ থেকে। রক্ষণশীল যৌথ পরিবারে থেকে নিশ্চয়ই মনে মনে ছটফট করেছে এবং প্রথম চান্সে বাইরে গিয়েই বিকশিত হয়েছে তার আসল রূপ। জার্মানিতে সিটিজেনশিপ পাওয়া বেশ কঠিন, তাই অচিরেই সরল ফ্রিডা কাকিমাটিকে ফাঁসিয়েছে। দেশীয় চাকরির সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। বউ বাচ্চা নিয়ে সে এখন পুরো দস্তুর জার্মান। গায়ের চামড়ায় যা পাল্টাতে পারবে না, ওইটুকু দুর্ভাগ্য রয়েই যাবে। আর ওইটুকু খামতি কাটানোর জন্যই বুঝি ঘৃণার বহর এত বেশি। অর্থাৎ আমাদের শৈশব আর কৈশোরের অনেকখানি জুড়ে থাকা রাঙা কাকা এখন পুরোপুরি খরচার খাতায়। তা এই নিয়ে মনোবেদনার আকুল হওয়ার মতো বয়স আর নেই। সে থাকুক তার মতো, আমরা আমাদের মতোই থাকব। কেটে গেছে অনেকগুলো বছর। গঙ্গা দিয়ে বয়ে গেছে কোটি কোটি কিউসেক জল। রাইন, দানিউবও থেমে থাকেনি। দুটো প্রধানমন্ত্রী খুন হলো ভারতে। রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটল। খসে পড়ল বার্লিনের প্রাচীর। গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছে আমেরিকার ডানা। স্ট্যাচু অফ লিবার্টির ভারে কাঁপছে বহু দেশের স্বাধীনতা। কম্পিউটার আর ইন্টারনেটের দৌলতে দুনিয়া ক্রমশ বড়সড় গ্রাম। গরিব গাঁয়ের মানুষ। আমি স্কুল পেরিয়ে কলেজে গেছি, কলেজ টপকে ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের শেষ ধাপে পা রাখার মুখে মুখে বিয়েও হয়ে গেল আমার। বর রেলের অফিসার, কাজ পাগল, খ্যাপাটে। অফিসই তার ধ্যান জ্ঞান। বিয়ের 2 বছরের মাথায় রিন্টি এলো, 7 বছরের মাথায় রাজা। তাদের স্কুল, পড়াশুনো, তাদের পিছনে ছোটা, সংসার, রান্নাবান্না এসব নিয়েই হু হু করে কেটে যায় আমার দিন। আমাদের মনোহর পুকুরের বাড়ির চেহারাও আর এক নেই। রিটায়ারমেন্টের পরপরই সেরিব্রাল স্ট্রোকে মারা গেল জ্যাঠামশাই। দাদা বিয়ে করলো এক পাঞ্জাবি মেয়েকে। বিয়ের বছরখানেকের মধ্যে ছোড়দির ডিভোর্স হয়ে গিয়েছিল। আবার অফিসের এক সহকর্মীকে বিয়ে করে মোটামুটি সুখী সে। হাবলুও ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন ঘোরতর সংসারী। তবে ও বাড়িতে হাঁড়িটি আর এক নেই। মা জেঠিমা এখন পৃথগণ্য। তবে সদ্ভাব আছে যথেষ্ট। চাকরি জীবন শেষ করে তাস নিয়ে মেতেছে বাবা। বাড়ি থাকলে পেশেন্স খেলে, নইলে পাড়ার ক্লাবে গিয়ে ব্রিজ। কাকামণির তো আর কলকাতায় ফেরাই হয়নি। শিলিগুড়ি থেকে দুর্গাপুর পর্যন্ত বদলি হয়ে আসতে পেরেছিল। সেখানেই দোতলা বাড়ি বানিয়েছে একখানা। পিকু শ্বশুর বাড়িতে। ছুটকির সম্বন্ধ দেখা হচ্ছে। ঠাকুমার মৃত্যুর পরও বারতিনেক এসেছিল রাঙা কাকা, একবার সঙ্গে ফ্রিডা কাকিমা। ম্যাক্সকে আনেনি, আমরা আশাও করিনি। সত্যি বলতে কি, রাঙা কাকা দেশে এলো কি এলো না এই ব্যাপারটাই আর আলোড়িত করতো না আমাদের। শহরে কত বিদেশি তো আসে বেড়াতে। তবে হ্যাঁ, দেখা সাক্ষাৎ হলে ভালোই লাগতো। চলে যাওয়ার পর দ্রুত ধূসর হয়ে যেত রাঙা কাকা। সেও তো অনেক কাল আগের কথা। রিন্টি হওয়ার পর রাঙা কাকা আর হিন্দুকুশ পেরোলো কই। তবে চিঠি আসতো, খুবই অনিয়মিত, তবু আসতো। চিঠিতে নিজের খবর থাকতো না বিশেষ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি।
এই গোছের কয়েকটা লাইন। প্রণাম নিও, আশীর্বাদ, ভালোবাসা, ব্যাস। হালকা চমক এলো বছর 3 আগে। কাকামণির ছোটবেলার এক বন্ধু ইউরোপ ভ্রমণে গিয়েছিল। ঠিকানা খুঁজে খুঁজে দেখা করেছিল রাঙা কাকার সঙ্গে। তার মুখে যা সব শুনলাম, রাঙা কাকা নাকি পুরো অ্যালকোহলিক হয়ে গেছে, দিনরাত চুর হয়ে পড়ে থাকে মদে, অফিস টফিসও যায় না নিয়মিত। ডিভোর্স হয়নি বটে, তবে ফ্রিডা নাকি বহুকাল আগেই ছেড়ে চলে গেছে রাঙা কাকাকে। ম্যাক্সেরও বাবার সঙ্গে সম্পর্ক নেই, সে নাকি মার সঙ্গেই থাকত, এখন স্টুটগার্টে। রাঙা কাকা একা, ভীষণ একা। বাবা তো শুনেই গুম। অনেক বিদেশ বাস হয়েছে, এবার ফিরে আয় বলে চিঠি দিল রাঙা কাকাকে। উত্তর এলো না, অক্ষরের সুতোটুকুও ছিঁড়ে ফর্দাফাই। আস্তে আস্তে দূরের মানুষটা আরও দূরের হয়ে গেল। মানুষের মনের তল পাওয়া সত্যিই বড় কঠিন। যাকে চিনে গেছি বলে ভাবি, তাকেও কখনো কখনো এত অচেনা মনে হয়। বাঁধা ধরা কোনো ছকে ফেলা কি যায় মানুষকে? দুর্গাপুজোয় এবার বাপের বাড়িতে ছিলাম কদিন। দিদি ছর্দিও এসেছিল। দারুণ হুল্লোড় করে কাটল পুজোটা। ট্যাঙস ট্যাঙস করে ঠাকুর দেখে বেড়ানো, ফুচকা, আলু কাবলি খাওয়া, চুটিয়ে আড্ডা মারা, কি যে করিনি আমরা। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনের জন্য উনুন এক। পুনম বৌদি ছোলে বাটুরে বানায়, তো হাবুলের বউ পোলাও। মা, বাবা, জেঠিমাও মহা আহ্লাদিত, যেন বহুকাল পর আবার হারানো সময়টাকে ছুঁতে পেরেছে তারা। একাদশীর দিন হঠাৎই এক প্রবল ধাক্কা। কাক ভোরে পাড়ার একটি ছেলে এসে ডাকছে, হাবুলদা, ও হাবুলদা, দেখুন তো, এই ভদ্রলোক বোধ হয় আপনাদের খুঁজছেন। চোখ রগড়াতে রগড়াতে বেরিয়েছে হাবুল। প্রায় সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে, দিদি, ছোটদি, ফুলদি, শিগগিরই আয়, দেখে যা কে এসেছে। বাইরে এসে আমরা তো রাঙা কাকা! কিন্তু এ কি চেহারা হয়েছে! হাড় বের করা শরীর, গাল ঢুকে গেছে ভেতরে, মাথায় চুল প্রায় নেই, কপালে অজস্র বলিরেখা। রং এখনো টকটকে লাল, কিন্তু 57-58 বছরের মানুষটাকে দেখে মনে হয় এক অশীতিপর বৃদ্ধ। চোখ দুটো কেমন ঘোলাটে, দৃষ্টি যেন স্বাভাবিক নয়। পাড়ার ছেলেটি বলল, সুটকেস নিয়ে প্যান্ডেলের পিছনে বসে বসে ঢুলছিলেন। কিছুতেই বলতে পারছিলেন না কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন। শেষে অনেক কষ্টে মনে করে মেসোমশায়ের নামটা। হাবুল ছুটে গিয়ে ধরল রাঙা কাকাকে, হাত ধরে নিয়ে আসছে। টলছে রাঙা কাকা। মদের গন্ধও নেই, এলাচের গন্ধও নেই, তবু পা বেসামাল। কোনো রকমে এনে বসানো হলো বৈঠকখানার বড় সোফাটায়। ফ্যাল ফ্যাল চোখে সবার দিকে তাকাচ্ছে রাঙা কাকা। বাবা, মা, জেঠিমাও হুড়মুড়িয়ে ছুটে এসেছে। বাবা গিয়ে বসল পাশে, কাঁধ চেপে ধরে জিজ্ঞেস করল, এই গদাই, তুই হঠাৎ? রাঙা কাকা বিড়বিড় করে বলল, কাল রাত্রিরে প্লেন থেকে নামলাম, ট্যাক্সি ধরে বাড়ি খুঁজে পাচ্ছিলাম না রে মেজদা। সে কি? বাবা প্রায় স্তম্ভিত। আসছিস, জানাসনি কেন? কেউ একজন তাহলে চলে যেত দমদম। কে জানাবে?
কাকে জানাবো? বাড়িটাই তো ভুলে গেছি। রীতিমতো অসংলগ্ন কথাবার্তা। সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরেছে নাকি? কতক্ষণ এসে বসে আছে প্যান্ডেলের পিছনে। শরীরের এই অবস্থায় কেউ প্লেনে চেপে পাড়ি দেয়? দিদির ছোট মেয়েকে দেখে হঠাৎই উজ্জ্বল হয়েছে রাঙা কাকার মুখ। কাঁপা কাঁপা গলায় বলল, কি রে টুকু, কেমন আছিস? মিমিকে দিদি বলে ভুল করছে, অথচ দিদি পাশেই দাঁড়িয়ে। ব্যাপারটা তো সুবিধের নয়। পরিস্থিতিটা আন্দাজ করে দাদা গার্জেনের ঢঙে বলল, এই সবাই এখন হটো তো, বুঝছো না মানুষটা এক্সট হয়ে গেছে, ব্রেন কাজ করছে না। একটা স্লিপিং পিল দিচ্ছি, ঘুমুক খানিকক্ষণ, ওঠার পর দেখা যাবে। প্রায় ঘন্টা 7-8 টানা ঘুমোলো রাঙা কাকা, মরার মতো, যেন বহু কালের অনিদ্রা পুষিয়ে নিচ্ছে। তবে জেগে উঠেও পুরোপুরি স্বাভাবিক হলো না। আমাদের যেন চিনতেই পারছে না। আমাদের ছেলে মেয়েদের আমরা বলে ধরে নিচ্ছে। আমাকে তো বেশ কয়েকবার মেজ বৌদি বলেই ডাকলো। মা জেঠিমাকেও দেখছে পিট পিট করে, যেন চিনেও চিনছে না। কেন এলো হঠাৎ জিজ্ঞেস করলে উত্তর দেয় না, তাকিয়ে থাকে কেমন ঘোর লাগা চোখে। সন্ধেবেলা ডাক্তার ডাকা হলো। ওষুধ টষুধও পড়ল কিছু। পরদিন রক্ত পরীক্ষার পর জানা গেল ব্লাড সুগার অসম্ভব হাই। অথচ কি আশ্চর্য, রাঙা কাকার কাছে কোনো সুগারের ওষুধ নেই। 3-4 দিনের মধ্যে অনেকটা স্বাভাবিক হলো রাঙা কাকা। হাঁটছে, চলছে, কথাবার্তাও বলছে ঠিকঠাক। বাবার সঙ্গে গল্প করছে, মা জেঠিমার সঙ্গে ফষ্টি নষ্টি হচ্ছে। শুধু নিজের কথা কিছু বলতে নারাজ। আমরাও কেউ আর বেশি চাপাচাপি করলাম না। মানুষের কষ্টের জায়গায় বেশি খোঁচাখুচি করে লাভ কি? দিদি ছর্দি চলে গেছে, আমাকেও এবার ফিরতে হবে। চলে আসার আগে ঢুকলাম রাঙা কাকার ঘরে। গিয়ে দেখি কি কাণ্ড। খাটের ওপর রাজাকে বসিয়ে ব্রহ্মা আর শিবের জুডো লড়ার গল্প শোনাচ্ছে রাঙা কাকা। অবাক হয়ে বললাম, তোমার এখনো গল্পটা মনে আছে? রাঙা কাকা মাথা দোলালো। তোকে একটা ছড়া শিখিয়েছিলাম, সেটা কি স্মরণে আছে তোর? কোনটা বলো তো? সেই যে তোর চেহারার ডেসক্রিপশন, ঢিপ কপালি, চোখ ছোট, দাঁত উঁচু, মাথা হেরে রে। ইস, আমি মোটেই ওরকম দেখতে ছিলাম না। ছিলি না কি রে? এখনো তো আছিস। রাঙা কাকা হাসছে। তোর বরকে একদিনও দেখলাম না তো। সে ভীষণ বিজি, তার দর্শন পেতে গেলে আমার বাড়ি যেতে হবে। কবে আসবে বলো? এবার তো হবে না রে। কেন? তুমি তো এখন আছো কদিন? রাঙা কাকা হ্যাঁ কিছুই বলল না। চোখটা কেমন ছলছল করছে। মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। বলল, দেখি। পরের সপ্তাহেই ফ্রাঙ্কফুর্ট ফিরে গেল রাঙা কাকা। সবাই থাকার জন্য জোরাজুরি করেছিল, শোনেনি। ওখানে নাকি দরকারি কাজ আছে। মাসখানেক পরে শেষ খবরটা এলো। ফ্রিডা কাকিমাই ফোন করেছিল। রাঙা কাকা
মারা গেছে। নিজের অ্যাপার্টমেন্টেই মরে পড়েছিল। পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পোস্টমর্টম রিপোর্ট বলছে স্ট্রোক, হার্ট অ্যাটাক। মরে যাবে বুঝতে পেরেছিল বলেই কি শেষবারের মতো এসেছিল রাঙা কাকা? কিন্তু কেন এসেছিল? চলেই বা গেল কেন? জানি না। কতদূর পর্যন্ত প্রথিত থাকে মানুষের শিকড়? কত বছর সময় লাগে তাকে উপড়ে ফেলতে? জানি না। উত্তরটা খুঁজছি।